ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কিছু সমালোচনা করতে চাই। তার প্রশংসা করলে শুধু প্রশংসাই করতে হবে, সমালোচনাও করতে হবে, তা না হলে সে তো তার ভুলগুলা ধরবে না। আমরা বলছি না সমালোচনা করে তাকে হেল্প করতে চাই, তার ভুলগুলা দেখাইতে চাই। বাংলাদেশ আসলে কোনোভাবে চলতেছে না। অর্থনৈতিক দিকগুলো বাদ দিলাম, এর বাইরে যে দিকগুলো আছে, বিশেষ করে আইন শৃঙ্খলার যে যে অবস্থানে আছে বাংলাদেশ, এইখানে খুবই ভয়াবহ অবস্থা আছে বাংলাদেশের। আমি বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মেবি ব্যর্থ হচ্ছে, সে কিন্তু দেশ চালাইতে পারতেছে না। সে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রথম দিনের অবস্থা এবং প্রথম 7 দিনের অবস্থা আর আজকের অবস্থা কিন্তু এক না। আমি বারবার করে কিন্তু একটা কথা বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জানে সে ক্ষমতায় থাকার জন্য জোর করবে না, কারণ সে বাংলাদেশের জনগণকে জানে, বোঝে। ঠিক আছে, 111-এ কি হয়েছে সবাই সেটা সবাই জানে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেটা করবে না। আমি বলছিলাম না প্রথম দিকে মানুষ সবাই আমরা মাতামাতি করি, আজকে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের অবস্থা। সবাই কি সে আগে যেভাবে দেখতো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে এখন দেখতেছে না? আমি তো আমার অবস্থান পরিবর্তন করছি। এখন বলতে পারেন কি জন্য অবস্থান পরিবর্তন করছি? শেখ হাসিনা যখন বিদেশে কোনো সফরে যাইতো এবং লাস্ট যে সফরটা ঘুরে আসলো, চায়না থেকে 150-200 তার নেতাকর্মী নিয়ে গেছিল চায়না সফরে। যদিও তার নেতাকর্মী নিজেদের খরচে গেছে, অনেকে আবার শেখ হাসিনাকে স্পন্সরও করছে, তারপরেও সে কিন্তু নিয়ে গেছিল। কিন্তু জাতিসংঘের যে অধিবেশন সে যাচ্ছে মাত্র 7 জন নিয়ে, এই 7 জনের ভিতর সে কোন প্রোটোকলে তার মেয়েকে নিল? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মেয়ে কিন্তু তার সাথে যাচ্ছে, কোন প্রোটোকলে? আমাকে বোঝান। তাহলে এটাও তো একটা প্রশ্ন উঠেই যায় যে আমি 300 জন নিলাম না, 7 জন নিলাম, কিন্তু আমার মেয়ে কেন এখানে জায়গা পেল? একটা প্রশ্ন থাকে কিন্তু। যাই হোক, আমার আমার টপিক এটা না। আমার টপিক হয়েছে বাংলাদেশের যতগুলো উপদেষ্টা আছে, কোনো উপদেষ্টায় ঠিকমতো কাজ করতে পারতেছে না, কোনো উপদেষ্টায় কাজ করতে পারতেছে না। শিক্ষার্থী যে দুইজন নিছে, আমি তো ফার্স্টেই বলছিলাম ভাই, যাদের একটা পরিবার চালানোর যোগ্যতা নাই, মানে এখন পর্যন্ত পরিবার চালানোর অভিজ্ঞতা নাই, তারা একটা রাষ্ট্র দেশ কিভাবে পরিচালনা করবে? ফার্স্টে বলছিলাম না, আজকেও বলতেছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলি, আপনারা জানেন 28 অক্টোবরের কথা কার কার মনে আছে? 28 অক্টোবরে একজন পুলিশ মারা যায়, এ কিন্তু বিএনপির যুবদলের কর্মীও মারা যায়। 28 অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে 20 থেকে 25 হাজার নেতাকর্মী গ্রেপ্তার করছিল না? এটা তো ওবায়দুল কাদের নিজে স্বীকার করছিল, সমাবেশের মঞ্চে তো নিজেই স্বীকার করছিল যে 20 থেকে 25 হাজার না, মানে 15,000 নেতাকর্মী গ্রেপ্তার করা হয়েছে। 15,000, চিন্তা করেন, 15,000 কি আপনার কাছে মনে হয় যে কম সংখ্যা? একটা পুলিশ সদস্য এবং প্রধান বিচারপতির বাড়ি হামলার জন্য এই ইয়াগুলা করছিল। আপনারা তো খেয়াল করছেন কিছুদিন আগে আপনার গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর কিভাবে হামলা হয়? এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া হয়েছে? কোনো গ্রেপ্তার হয়েছে? গণগ্রেপ্তার করছে? আর বাংলাদেশের যে দালাল টিভি চ্যানেলগুলো আছে না ভাই, তোমাদের হুঁশিয়ারি করতেছি, তোমরা শুধরাই নাও নিজেদের, নাইলে কিন্তু বাংলাদেশের জনগণের কাছ থেকে অতি দ্রুতই কিন্তু এখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এখনই তোমরা শুধরাই নাও। জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকার যদি আসে, তোমরা কিন্তু বিপদে পড়ে যাবা, তোমাদের শুধরাই নিতে হবে। আজকে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপর হামলা করা হলো, এটা নিয়ে তোমরা চুপ, তোমরা সেভাবে কোনো নিউজই করলে না। কিন্তু যদি এইখানে বিএনপি লুট করতো, কোথাও চাঁদাবাজি করতো, সেটা তোমরা নিউজে ঢালাইভাবে প্রচার করতে। তোমরা তো এখনো স্বৈরাচার শেখ হাসিনার সাপোর্টেই কাজ করতেছো। তোমাদের স্বার্থ কি? শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরে আসবে? তোমার কি এটা মনে হয়? হ্যাঁ, তুমি যদি এটা বিশ্বাস করো শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, তা তোমার টিভি চ্যানেলে ব্যবসা করতে বলছে কে? তোমার তো টিভি চ্যানেলে ব্যবসা করার যোগ্যতাই নেই, তুমি টিভি চ্যানেলে ব্যবসা বন্ধ করো। হ্যাঁ, আমার তোমাদের প্রতি ক্ষোভ না, কিন্তু তোমাদের এগুলো প্রচার করতে হবে যে মেন ঘটনাটা কি হয়েছে। ওইখানে পিটিএ মানে স্পোর্টে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মেরে ফেলছে গোপালগঞ্জে। গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে না, গোপালগঞ্জ তো বাংলাদেশের ভিতরেই। এখন তো স্বৈরাচারী শেখ হাসিনা নাই, তারপরে গোপালগঞ্জে কেন গণগ্রেপ্তার চললো না? এবং আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? সেনাবাহিনী। সেনাবাহিনীদের উপর হামলা করছে, এটা নিয়ে কোনো পদক্ষেপ আমরা দেখি নাই, সেভাবে গ্রেপ্তার করতে দেখি নাই। কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে আমি কেন প্রশ্ন তুলব বলেন? সে তো প্রশ্ন তোলার জন্য কাজ করতেছে, যে আমরা প্রশ্ন তুলি। আমার মনে হয় কি আপনি দেশ চালাইতে পারবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি আসলে দেশ চালাইতে পারবেন না। আপনি ফার্স্টে বলছিলেন না যে আমরা কেউ দেশ চালানোর লোক না, হ্যাঁ আমরা ক্ষমতায় থাকার জন্য আসি নাই। সত্যি বলতেছে, আপনি অতি দ্রুত একটা নির্বাচনের রোডম্যাপ দেন, সেভাবে দিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেও বাংলাদেশে কিছুটা শান্তি শৃঙ্খলা কিন্তু ফিরে আসবে। আমি এই কথাগুলো কেন বললাম? বাংলাদেশের প্রতিটা অঞ্চলে যে পরিমাণ মানে থানার থেকে পুলিশ বেরই হইতেছে না। আচ্ছা, থানার থেকে পুলিশ বের হয় না, ওকে, পুলিশ ছাঁটাই করে দেন। বাংলাদেশে
মেধাবী, সৎ এবং হাজার হাজার লক্ষ লক্ষ বেকার রয়েছে। কারা বেকার আছে? ইয়াং জেনারেশন। তাদেরকে নিয়ে আসেন এখানে, তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি দেন। তারা কিন্তু ঘুষ যদি না নেয়, যদি কোনো ঘুষ না থাকে, তাহলে কেউ 1 টাকা ঘুষ খাবে না। এটা মাথায় রাখতে হবে। কারণ একজন পুলিশের চাকরি নিতে গেলেও 14 লক্ষ 15 লক্ষ টাকা দিতে হয়। তো সেই ছেলেটা চিন্তা করবে 14-15 লক্ষ টাকা কিভাবে দিছে, এই লোন করে দিছে। সেই ছেলেটা চিন্তা করবে যে আমার তো লোন পরিশোধ করতে হবে, আমাকে তো ঘুষ খাইতেই হবে। সেই ক্ষেত্রে এখানে মেধাবীদের সুযোগ করে দেন। মেধাবীরা তাদের মেধার যোগ্যতায়, তাদের মেধার ভিত্তিতে চাকরিতে আসুক, দেখবেন দুর্নীতি চলে যাবে। থানার থেকে পুলিশ বের হইতেছে না। এলাকার অবস্থা খুবই ভয়াবহ, প্রতিটা এলাকাতেই। মানে যারা মাদক ব্যবসায়ী, তাদের উৎপাত বেড়ে গেছে সব জায়গাতেই। মনে করেন যে একটা বিধিগ্রস্ত অবস্থা, বিধিগ্রস্ত অবস্থা। আমি জানি না যে আপনারা কেন এখন রাজনৈতিক দলগুলো আছেন, আপনারা কেন চুপ আছেন। সত্যি বলতেছি, এভাবে একটা দেশ চলতে পারে না। এটা কিন্তু আরো খারাপ দিকে যাবে, আরো খারাপ দিকে যাবে। কোনো কিছুই কিন্তু ঠিক নাই। আপনারা মনে করতে পারেন যে ঠিক আছে, হ্যাঁ মানুষ এটাতে খুশি, কারণ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতেছে। মানুষ কিন্তু সব দিনেই স্বাধীনভাবে কথা বলা নিয়ে থাকবে না, এখান থেকে কিন্তু ব্যাক করবে। আজকে কিন্তু 1 মাস কয়দিন, 12-13 দিন হয়েছে। আজকে 1 মাস 12-13 দিনে বাংলাদেশের মানুষের, জনগণের যে মনের অবস্থা, এটা আপনারা বোঝার চেষ্টা করেন তারা কোন অবস্থায় আছে। মানে কিন্তু পস্তাবেন আপনারা, সত্যি করে বলতেছি। বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাটা অতি দ্রুত ঠিক করেন, তা না হলে কিন্তু আজকে 1.5 মাসেও পারেন নাই, 1.5 মাসেও আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ঠিক করতে পারেন নাই। আমি জানি না আর কতদিন লাগবে। এভাবে চলতে থাকলে 1 মাস, তা বাংলাদেশের অবস্থা কিন্তু ভয়াবহ খারাপ দিকে চলে যাবে। এই জন্য আমার মনে হয় যে আপনার যদি মনে করেন যে না আপনি পারতেছেন না, আজকে দেখেন কেউ কিন্তু সে ঠিকমতো কাজ করতে পারছে না, কোনো উপদেষ্টা ঠিকমতো কাজ করতে পারতেছে না। যদি না পারেন একটা নির্বাচনের রোডম্যাপ দেন না, নির্বাচন কমিশন ঠিক করেন, আর আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে একটু ঠিক করে একটা নির্বাচন রোডম্যাপ দেন, তাহলে দেখবেন বিশৃঙ্খলা একটু কমবে। নির্বাচনের রোডম্যাপ দিলে বিশৃঙ্খলা সত্যিই কমে যাবে।